ভারতের বাজারে কি ট্রাম্প এফেক্ট হচ্ছে? মানে ট্রাম্প আসার প্রথম দিনের কিন্তু ভারতের বাজার একদম ক্রিটিক্যাল লেভেল প্রায় ভেঙে বন্ধ দিল বলে বলা যায়। আজকের এই ভিডিওতে কিন্তু খুব ক্রিটিক্যাল অ্যানালিসিস করব, নিফটি আরও কতটা নিচে গিয়ে বন্ধ হতে পারে বা আরও নিচে কতটা যাওয়ার সুযোগ আছে। এবং এই যে আপনাদের 10 দিন আগে থেকে মনে করে দেখুন, আমি কিন্তু সবসময় বলছি যে একদম ইনভেস্টমেন্ট করা উচিত নয় মার্কেটে, এই ব্যাপারটা বলে এসেছি যে আরও নিচে। আমি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে নয়, আবার বলছি, ক্লিয়ার করে দিতে চাই, আমার নিজের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে। আমি শুধু বলতে চাইছি যে বড় টাকা কমিট না করে, সেই বলেছিলাম 10 দিন আগে, আরেকটু ওয়েট করলে হয়তো আরও সস্তা দামে আমরা অনেক শেয়ার পেতে পারি, বা সস্তা দামে মিউচুয়াল ফান্ড পেতে পারি, বা সস্তা দামে আরও বাজারটা পেতে পারি। 10 দিন আগে অ্যালার্ট করে দেওয়া ছিল, তারপরেও আবার 7 দিন আগেও আমি বলেছিলাম। আজকে সেই জিনিসগুলো নিশ্চয়ই আপনারা হাতে নাতে ফল পেলেন, যেখানে 23,000-এ বাজার এসে কিন্তু দাঁড়ালো। এবার প্রশ্ন হচ্ছে, 23,000-এই কি বাজার থেমে যাবে, নাকি বাজারে আরও পেইন বাকি আছে, এবং কখন আমরা ইনভেস্টমেন্ট করাটা শুরু করব? অনেকটাই তো শেয়ারের দাম কমেছে, অনেক ভালো ভালো স্টকেরও, যেমন ডিকসন আজকেও মাইনাস হয়েছে, তারপর আপনার বিভিন্ন কেইনস টেকনোলজি, সিডিএসএল, ভালো ভালো স্টক নিচে এসেছে। এবার কি কেনার সুযোগ হয়েছে? সেই আলোচনাটা কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ারলি করব, এবং কিভাবে আপনাদেরকে ট্র্যাপ করা হচ্ছে। আবার শুনুন, রিটেল যারা ট্রেডার তাদেরকে কিভাবে বাজারে ট্র্যাপ করা হচ্ছে, অপারেটর বলুন বা অন্যান্য মার্কেট প্লেয়ার বলুন, তাদের দ্বারা, সেটা আজকে আমি চার্টে এক্সপ্লেন করব। মন দিয়ে শুনবেন কিন্তু ভিডিওটা আজকের। ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এর উপর নতুন কোনো আপডেট দিলে সেই ভিডিওটা মিস না হয় আপনাদের। চলুন শুরু করি। দেখুন, আজকে তো একটা বিগ রেড ক্যান্ডেল দিয়ে বন্ধ হলো। গতদিন যারা 100 পয়েন্ট উপরে একটু বন্ধ হওয়াতে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, আজকে মনে হয় বাজার তাদের উচ্ছ্বাসটাকে একদম ভেঙে দিল। ইউএস এর বাজার যদি দেখেন, খুব একটা কিন্তু খারাপ নয়, যদিও মার্টিন লুথার কিং এর ওই ওই জন্য, ডের জন্য গতকাল ইউএস মার্কেট বন্ধ ছিল। কিন্তু ওই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানটা গতকাল ছিল, এবং এখন থেকে ট্রাম্প অফিসিয়ালি প্রেসিডেন্ট অফ ইউএস। তো সেক্ষেত্রে প্রথম দিনটা কিন্তু আমাদের জন্য ভালো হলো না। যদিও শেয়ার মার্কেটে এই ট্রাম্পের এফেক্ট যদি আপনারা বলেন, আমি ট্রাম্পের কিছু দিক তুলে ধরবো, কিন্তু বলি, ট্রাম্পের জন্য যে বাজার পড়ছে তা কিন্তু একদমই নয়, মানে আমার পার্সোনাল ধারণা। হ্যাঁ, এবার কিছু পলিসির আছে যেগুলোতে আমি ব্যাপারটা আসব, কিন্তু এই যে আমাদের ভারতীয় বাজারে পতন, সেটা কিন্তু আমাদের অনেক দিন আগে, সেপ্টেম্বর আগে থেকেই শুরু হয়েছিল ব্যাপারটা। যদি দেখেন সেপ্টেম্বরের এখন টপ থেকে আমি যদি দেখি নিফটির, পাতি নিফটির যদি বাজার কতটা পড়েছে, তাহলে এখান থেকে আমি দেখলে মোটামুটি বাজার 12%-এর মতো কারেক্ট করেছে। এইবার প্রশ্ন হলো, 12%-এর মতো যে কারেক্ট করেছে এবং আজকে যে ক্লোজিংটা দিয়েছে, সেটা নিয়ে আমার আমার কিন্তু পার্সোনাল একটু চিন্তার ব্যাপার থাকলো। 23,000, একটা সময় 23,000 ভেঙেও গেছিল 10-20 পয়েন্টের জন্য। এই 23,000টা কিন্তু আমি বলবো ক্লোজিংটা ভালো নয়, একদম দিনের লোতে যখন বন্ধ দিয়েছে। আমি আশাবাদী নই, এটা 10 দিন আগেও ছিলাম, মানে একই উলটপুরাণ একই কথা বলছি আপনাদেরকে। না, না, না। আমার আমার চ্যানেলে যারা আছেন, প্লিজ, আমার যারা স্টুডেন্ট, যারা আমার সাথে লাইভ মার্কেটে ক্লাস করেন, যেমন আজকেও ক্লাস করিয়েছিলাম, যারা এখনো লাইভ মার্কেটে থেকে ক্লাস করতে চান, বা যেখানে জানতে শিখতে বুঝতে চান, আমার এই ভিডিওর নিচেই জয়েন বাটন আছে, ক্লিক করে জয়েন করে নেবেন। এই কঠিন মার্কেট পরিস্থিতিতে আমি কিভাবে আমার ট্রেড প্ল্যান করি, কিভাবে আমার ট্রেডিং সাইকোলজিটা ঠিক রাখি, সেটা যদি জানতে চান, প্লিজ একটু জয়েন করে নেবেন মেম্বারশিপ। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, যারা আমার ইউটিউবের দর্শক, প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করুন যে আমি আপনাদের বিগত 1 মাস থেকে বলুন বা তারও আগে থেকে বারবার বলে আসছি কিনা যে এখন পজিটিভ সাইডে সুইং ট্রেডিং করব না, এবং হাতে টাকা রাখবো, কারণ বাজার আরো নিচে আসতে পারে। আমি যে কোনো স্টক আপনারা যখন বলতেন এইটা কি একটু দেখা যেতে পারে, এটা কি দেখা যেতে পারে, আমি বলতাম না, না, আমি অ্যাটলিস্ট দেখছি না। আমি তো আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইস দিতে পারি না, আমি কি করছি সেটা বলছি। আমি কিন্তু তখন মানে বিগ ইনভেস্টমেন্ট বা বিগ সুইং ট্রেড পজিটিভ সাইডে করা থেকে বিরত থাকছিলাম, এবং আপনাদেরকেও বারে বারে এসে বলেছিলাম। প্লিজ নিচের ভিডিওর নিচে একটু কমেন্ট করবেন যে আপনারা সেটা বুঝেছিলেন কিনা, এবং এখন কথাটা মনে আছে কিনা। মনে থাকলে পুরো কথাটা সেন্টেন্সে লিখবেন।
তাহলে কি, তাহলে দেখলে বুঝবো যে আমাকে জিনিসগুলো যারা ফলো করছেন তাদের জন্য আমি আরো ডিটেলসে ভিডিওগুলো আনতে পারি, আর কিছুই না। আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি বাজারের পতন আমার পার্সোনালি মনে হয় ইন্ডিয়ান বাজারের পতন আরও বাকি আছে। আজকে 23,000-এ যখন বন্ধটা দিচ্ছে খুব একটা ভালো বন্ধ নয়। সুতরাং এক্ষেত্রে দুটো ব্যাপার হয়, বাজার দুটো প্রশ্ন এখন আপনাদের মনে আসবে। ঠিক আছে, যদি পড়ে বাজার কখন মানে কত দূর আরও পড়তে পারে, ওই প্রশ্নেরই বি পার্ট থাকবে যে বাজার তাহলে ভালো কি লেভেলের উপর হয়ে যাবে। সুতরাং এইটা প্রশ্ন নম্বর 1। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে এই সময় দাঁড়িয়ে ট্রেডার এবং ইনভেস্টর, দুজনের দুরকম অ্যাপ্রোচ থাকে, ট্রেডার এবং ইনভেস্টর এই দুজন কি করবে, এই দুটো প্রশ্নের উত্তর আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতেই। প্রথম পার্ট মানে কোশ্চেন নাম্বার 1 পার্ট এতে আসি, যে কত দূর আর নিচে যেতে পারে। যে লাইনটা আমি আপনাদের সামনে মানে কি বলবো, আমার পুরনো ভিডিওটা যদি দেখেন, অ্যালার্ট কেন, যদি আমার পুরনো ভিডিওটা দেখেন তাহলে আমি এরকম জায়গায় একটা লাইন টেনেছিলাম, মনে আছে কি? আগে বলেছিলাম একটা মানে 22,000 সে 600-700, 23,000 যদি ভাঙে 22,600-700 এমন কিছু বড় জায়গা নয়, কিন্তু সেই জায়গাটা আমি একটু লক্ষ্য রাখবো, এলে কিনবো একদম নয়। সেটা তো আমি বলবো পার্ট 2 কোশ্চেনে, যে ইনভেস্টার আর ট্রেডারদের অ্যাটলিস্ট কি করা উচিত, বা আমি অ্যাজ আ ইনভেস্টার বা অ্যাজ আ ট্রেডার কি করছি। আমি আপনাদের কথা তো বলতে পারি না, তবে আমার কি করছি সেটা দেখে বুঝে একটু নিজেরা অ্যানালিসিস করে ডিসিশনটা ইজিলি নিতে পারবেন বলে আশা করি। তো এই ক্ষেত্রে প্রথম যে আছে সেটা হচ্ছে 22,600 22,500, এই লেভেলটা আমি একটু লিখে রাখি। 22,600 22,500 এত পর্যন্ত আসতে পারে, আমি সাপোর্ট কথাটা বলছি না, এত দূর পর্যন্ত ইজিলি আসতে পারে, আর 500 পয়েন্ট সেইটা যদি ভেঙে যায় আমরা আবার সেই লেভেলে যখন আসবে, আমি চার্ট প্যাটার্ন কি বলছে আবার অ্যানালিসিসটা করব, তাহলে কিন্তু এই লোয়ার ব্যান্ডে তখন আসতে পারে। যদি এটা চলে যায় সেই লোয়ার ব্যান্ড কিন্তু 21,900, মানে 22,000-এ চলে আসছে বা 21,900, এত দূর আসার চান্স অবভিয়াসলি আছে। হ্যাঁ, 1-2 দিনে হবে না নিশ্চয়ই, ধীরে ধীরে ব্যাপারটা আছে। এটা হলো পার্ট মানে 1-এর পার্ট এর প্রশ্ন। এবার তার উত্তর, এবার বি, যে সঞ্জয় তুমি কি মনে করছো কখন গেলে ভালো হয়ে যাবে মোটামুটি, বা অ্যাটলিস্ট তুমি একটু পজিটিভ বায়াস নেবে বা পজিটিভ সাইডে স্টকগুলোকে দেখা শুরু করবে। সেটা হলো 23,500, এই লেভেলটা আমার মনে হয় আমি বহুবার বলেছি। এই 10 দিন আগে থেকেও আমি যখনই 200 মুভিং অ্যাভারেজ ভেঙে গেল তখনই আপনাদের অ্যালার্ট করা ছিল, মনে করুন। এই দেখুন 2 উইক আগে, 15 দিন আগে আমি মার্কেটে ভেঙে গেল 200 ইএমএ, ভেঙে গেল 200 ইএমএ, শেষ রক্ষা কোথায়? 200 ইএমএ ভেঙে যাওয়ার সময়ও আপনাদের অ্যালার্ট করেছিলাম যে আর লং নয় বাজারে, যারা স্পেশালি ট্রেডিং করেন। ঠিক আছে, আপনাদের কিন্তু অ্যালার্ট করা ছিল। তাই বলছি এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম আপডেটেড ভিডিও দিলে কিন্তু তার নোটিফিকেশনটা বা তার অ্যালার্টটা আপনাদের কাছে চলে আসবে, তার সেই ভিডিওটা আপনাদের কাছে চলে আসবে। তো ব্যাপারটা হলো এইখানে কখন 23,500, 23,500-র উপর যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে, মন দিয়ে শুনুন, মানে ডেইলি চার্টে 23,500-র উপর যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে ততক্ষণ আমি পজিটিভ বায়াস হবই না, মানে সেল অন রাইজই অ্যাপ্রোচ থাকবে, পজিটিভ বায়াস মার্কেটে আমি হবই না। 23,500-র উপরে ডেইলি চার্টে ক্লোজিং দেবে, আমি তাহলে আমার মনটা পরিবর্তন করার কথা ভাববো, ব্যাস। ক্লিয়ার? ভিডিও করে নিশ্চয়ই জানাবো সেরকম অবস্থা এলে। আপাতত তো সেটা দেখছি না, এবং 23,500 আজকের নয়, যখন এখানে গুটি গুটি পায় 23,100 200, কোনোদিন আবার বেড়ে গেল। দেখুন এখানে কিন্তু মার্কেট নিচে এসে বেড়েছিল, তখনও আপনাদেরকে আমি অ্যালার্ট করেছিলাম, না এই 2-3 দিনের বাড়াতে এই মুহূর্তে আমি জড়াচ্ছি না। প্লিজ নিচে ভিডিও আবার কমেন্ট করে জানান, কমেন্ট নাম্বার 2, যে এই মুহূর্তে যে পা দিতে আমি বারণ করেছিলাম কিনা, যে মুহূর্তে পা দেব না। 100-200 পয়েন্ট বাড়ছে ঠিক আছে, যতক্ষণ না 23,500-র উপর ক্লোজিং দিচ্ছে আমি না। এবং 23,500টা যদি দেখেন এইখানে, এই লেভেলের উপর কখনোই যায়নি। এই যে 2-3 দিন যে একটু নাচানাচি পজিটিভ সাইডে একটু করছিল মাঝে মাঝে, সেটা কিন্তু 23,500-তে যাচ্ছিল না। সুতরাং আমার মেন্টালিটি নাই ছিল এইটাই, টেকনিক্যাল অ্যানালিসিস এবং আপনার মার্কেটে যে কি বলে একটু এক্সপিরিয়েন্সের একটু এইটাই বলে যে আমি স্বল্প সময়ে জিনিসটা দেখবো না, একটু লং টার্মে চার্টটাকে দেখা উচিত।
আচ্ছা, এ তো গেল। তাহলে পার্ট বি এর যে প্রশ্ন কতর উপরে, সেটা হলো 23,500 ডেইলি চার্টে ক্লোজিং। এবার চলে আসি নেক্সট পার্টে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্ন নম্বর 2। সঞ্জয়, এই সময় অ্যাজ আ ট্রেডার তুমি কি করছো, অ্যাজ আ ইনভেস্টর তুমি কি করছো? অ্যাজ আ ট্রেডার আর অ্যাজ আ ইনভেস্টর দুজন সঞ্জয়ের দুটো রকম অ্যাপ্রোচ, ঠিক আছে? ট্রেডার সঞ্জয়ের একরকম অ্যাপ্রোচ, ইনভেস্টর সঞ্জয়ের একরকম অ্যাপ্রোচ হবে, স্বাভাবিক, দুটো আলাদা ব্যাপার। আমি বলছি, আমি আপনাদের আবার বলছি, ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আপনাদের কি করতে হবে আপনারা নিজেরা ডিসিশন নেবেন। আমি কি করছি আমি জানাচ্ছি। প্রথমে প্রথমে ভিডিওটাকে একটু লাইক করে দিন প্লিজ। এত সুন্দরভাবে আমি বলার একটু চেষ্টা করছি, এটা যদি ভালো লেগে থাকে এই উপস্থাপনা, একটু লাইক করে দেবেন প্লিজ। আর এই যে 2 সপ্তাহ আগে থেকে আপনাদের অ্যালার্ট করে বা সাবধান করে আসছি, সেটার অ্যাটলিস্ট মর্যাদাটা বা ভালো লাগলে একটু জানিয়ে দেবেন। কারণ মনে করে দেখুন, 2 সপ্তাহ আগে যারা বলেছিলেন স্টকটাকে নেওয়া যায়, বেশিরভাগ 90% স্টক 2 সপ্তাহ আগে যা দাম ছিল, 10 দিন আগে যা দাম ছিল, আজকে সেই দাম কিন্তু সস্তায় পাওয়া যাচ্ছে। আরও 10 দিন ওয়েট করলে কি আরও সস্তায় পাবো? ঠিক আছে, দেখি ট্রেডার হিসাবে আমি কি করছি। প্রথমে ট্রেডার হিসাবে আমার জিনিস থাকছে সেল অন রাইজ স্ট্র্যাটেজি। সেল অন রাইজ স্ট্র্যাটেজি মানে মানে যেমন বিয়ার পুট স্প্রেড, আজকেই অ্যাজ আ ডিসক্লেমার বলে রাখি, বিয়ার পুট স্প্রেড আমি নিয়েছি, এবং আমার আমার আজকে যারা লাইভে ছিল তাদেরকেও এক্সপ্লেন করেছিলাম বিভিন্ন বিয়ার পুট স্প্রেড যে স্ট্র্যাটেজিগুলো হয়, মানে অপশানের মাধ্যমে ডাউন সাইড উইথ উইথ রিস্ক ম্যানেজমেন্ট, মানে আপনার ম্যাক্সিমাম কত লস হতে পারে বিয়ার পুট স্প্রেড যখন করা হয় তখনই বোঝা যায়। যদি আপনারা চান বিয়ার পুট স্প্রেডের উপর ডিটেল ভিডিও আমি নয় একটা বানিয়ে দেবো, তো সেই ধরনের অপশন স্ট্র্যাটেজিগুলো করা যায়। কিন্তু ইন্ট্রাডে নেকেড পুট অপশন বাই করে নিয়ে চলে গেলাম, যেহেতু বাজার পড়তে পারে, ওভারনাইট রেখে দিলাম, একদম নয়, সেগুলো আমি করছি না, এবং আপনাদেরও পই পই করে বারণ করি, সেই একদম করবেন না। পুট অপশন নিয়ে বাড়ি চলে গেলেন, নেকেড পুট অপশন ওভারনাইট, নেক্সট দিন উঠলেন, হয়তো দেখলেন 100 পয়েন্ট বেড়ে একটু মার্কেট খুলেছে, হতেই পারে। দেখুন এই কদিনে কিন্তু মাঝে মাঝে 100-150 পয়েন্টের জাম্প দিয়েছিল, যদি একটু জাম্প দেয় এখান থেকে 100 পয়েন্টের, আপনার কিন্তু অনেক টাকা লস হবে। একদম ওরকম করবেন না। ট্রেড করা আর পাগলামি করার মধ্যে ডিফারেন্স হয়। পাগলামিটা করবেন না অপশনটাকে নিয়ে। অপশনটা যে জিনিস, ধরুন স্ট্র্যাটেজি কিছু করলেন, ঠিক আছে, বিয়ার পুট স্প্রেড আছে, এই আছে, এক্সেট্রা এক্সেট্রা, সেক্ষেত্রে স্টপ লস ওই 23,500 এই ব্যাপারটা থাকবে, যদি যারা মান্থলিতে কাজ করেন বা এক্সেট্রা। সেটা আমি বলছি, কোনো অ্যাডভাইস নয়, আমি কি করেছি আমি জানাচ্ছি। তো এইটা হচ্ছে ব্যাপার, সেই সেই স্ট্র্যাটেজিগুলো থাকছে মানে নেগেটিভ সাইডে। যদি বলেন যে ইন্ট্রাডেতে কিভাবে ট্র্যাপ করা হয়, তার আজকে 15 মিনিট দেখিয়ে বলছি। মানে ট্রেডার হিসাবে তো ইন্ট্রাডে, সঞ্জয় তুমি কি ইন্ট্রাডে করছো অপশানে বা যাই হোক? না, করছি না কেন, আমার দ্বারা সম্ভব নয় এখন যেভাবে ট্র্যাপ করা হচ্ছে, একদম ক্লিয়ার কথা, এর মধ্যে কোনো রাগঢাক নেই। এ বাবা সঞ্জয়, তোমার দ্বারাই হচ্ছে না তার মানে তো তুমি ট্রেডারই নয়। না, ট্রেডার মানে আমি নিজেকে প্রমাণ করতে হবে না। দেখো, মানে ভালো আমি সুইমার বলে প্যাসিফিক ওশানে একদিন ঝড়ের দিনে আমি নামলাম, দেখো আমি কত বড় হুনু, দেখানো না, সেটা নয়, সেটাকে বোকামো বোকামো। আর আমি ভালো ট্রেডার আর আমি বোকামো, আর ওভার কনফিডেন্স আর কনফিডেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? প্লিজ এটা বুঝবেন। কিভাবে ট্র্যাপ করা হচ্ছে দেখুন, ইন্ট্রাডেতে উপরে খুললো, পজিটিভে খুললো, নিচে নামানো হলো, আবার দুম করে 200 পয়েন্ট উপরে তুলে দেওয়া হলো, একদম দিনের হাইতে যারা রেখে শর্ট করেছিল এখানে স্টপ লস হিট করিয়ে দেওয়া হলো, আবার দুম করে নিচে নেওয়া হলো, আপনি বুঝলেন ভালো, ঠিক স্টপ লস দেখুন, দিনের নিচে যারা স্টপ লস রেখেছিল স্টপ লসটাকে হিট করানো হলো, হিট করিয়ে উপরে, ব্যাস, তারপর আসল মুভ, দিনের যে আসল মুভ সেটা হলো এইখানে। ভেবে দেখুন, শুধু শুধু ধরুন না, নিচেই তো আজকে নামবে বলে বাজার তো আমার আপনার জন্য হয় না, এফআইআই ডিআইরা সেলিং করে নিচে নামাবে, সেলাররা ছিল, তাই জন্যই তো হয়েছিল। তাহলে এখানে 200 পয়েন্ট বাড়ালোটাকে, বাড়াবার জন্য পয়সাটা আসে কোত্থেকে? তার মানে এটা জাস্ট স্টপ লস হিট করানোর জন্য। এরকম এরকম যদি রোলার কোস্টার টাইপের মার্কেট হয়, এখানে কি ইন্ট্রাডে করা যায়? আর আমি এটা রিকোয়েস্ট করব সেবিদের, এইরকম জিনিসগুলো একটু দেখার, যে কারা, কোন মার্কেট প্লেয়াররা এরকম জিনিসগুলোকে ট্র্যাপ করছে রিটেলারদের। সব কিছু তো আমাদের রিটেলারদের দোষ দেওয়া হয়, যে রিটেলাররাই গ্যাম্বলার, রিটেলাররাই এই সব ব্যাপারগুলো আছে, কিন্তু যারা মার্কেটকে এভাবে নাচাচ্ছে,
তাদের কি একটু স্ক্যানারের নিচে আনা যায় না? আমার এটা প্রশ্ন থাকলো, এবং আপনাদেরও যদি সেবির কাছে এই প্রশ্নটা থাকে প্লিজ ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবেন এরকম যে ট্র্যাপ করা হয় এই দিকে আমাদের যে সংস্থাগুলো আছে তাদের নজরদারি করা উচিত কিনা প্লিজ একটু জানাবেন। তো আমার এই ব্যাপারটা সুতরাং একদম এরকম ট্র্যাপের ব্যাপার হচ্ছে, আপনি এক দুদিনে যা পয়সাটা রোজগার করলেন একদিনে সেটা মানে ফালতু টাকাটা অন্য কেউ নিয়ে যাবে। তার থেকে বরং স্ট্র্যাটেজি করে করুন। বারবার বলছিলাম 23,500টা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, 23,500কে রেখে সেখানে যদি বিয়ার পুট স্প্রেড বা কল সেল অনেক কিছু ব্যাপার আছে সেগুলো যদি অপশানে করা যেত তো ঠিক। আমি অ্যাজ আ ট্রেডার আমি সেগুলোই দেখছি। আর কি দেখছি না, আর কি দেখছি না, লং সাইডে সুইং ট্রেডিং করছি না, সে যত ভালোই হোক। মানে একটা স্টক আমি উদাহরণ দিয়েই বলছি, কেইনস আজকে খুব ভালো স্টক। কল্যাণ জুয়েলারি তো ধরবই না, কল্যাণ জুয়েলারিতে যা চলছে আমাকে অনেকে প্রশ্নও করছেন, না কল্যাণ জুয়েলারি ধরছি না। ধরুন কেইনস টেকনোলজি বা ডিকসন 10% ধরুন পড়েছে, ভালো স্টক। সুইং ট্রেড করব কি ওই বাউন্স হতে পারে ওইটা ভেবে নিয়ে? না, হয়তো সেটা দিয়ে না যে বললাম কালকে দেখলেন যেহেতু আজকে 10% পড়েছে, কালকে হয়তো আমি দেখলাম 5% স্টকটা বেড়ে গেল, তাও আমি কোনো আফসোস করব না, কারণ আমি জানি আরও তারপর বাজার যদি নিচে পড়ে সেই স্টকগুলোই আসবে। ঠিক 10 দিন আগে ভেবে দেখুন না, 10 দিন আগে যেই স্টকগুলোকে দেখেছিলেন উপরের দামে আজকে তো আবার সেই স্টকগুলো কম দামে আছে। সুতরাং বিয়ার মার্কেটে এরকম, বিয়ার মার্কেট এখনো বলছি না, কিন্তু যখন বাজার পড়ে তখন এরকমভাবেই হয় যে একটু নিচে এলো আবার একটু বাউন্স এমন দেয় মনে হয় সব ঠিক হয়ে গেছে, যেই ভেবে নিলেন সব ঠিক হয়ে গেছে অমনি দেখবেন নিচে এলো। সুতরাং ওই ব্যাপারটা, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ও বোঝায় এই সময় যে সব ঠিক হয়ে গেছে, অল আর ফাইন। আর টিভি চ্যানেলরা তো আছেই যারা বলে যে হ্যাঁ অনেক আছে, অনেক কিছু পাবেন, ইউটিউবেও অনেকে আছে সব কিছু ভালো হয়ে গেছে তারপর আবার পরে। সুতরাং অ্যাজ আ ট্রেডার আমি এখন সুইং ট্রেডিং অ্যাভয়েড করছি পজিটিভ সাইডে। হ্যাঁ, শর্ট সাইডে ফিউচারে সুইং ট্রেডিং করা যেতে পারে, যেগুলোতে এরকম মানে লোয়ার হাই তৈরি করছে যেসব চার্টে সেগুলো করা যায়, কিন্তু বেশিরভাগ তো মানুষ ডেলিভারিতে সুইং ট্রেডিং পজিটিভ সাইডে করেন। আমি সেগুলো থেকে বিরত আছি এবং সুইং ট্রেডিং পোর্টফোলিও আমি জিরো করে রেখেছি। কোনো স্টক আমার কাছে এখন সুইং ট্রেডিংয়ের নেই, লং সাইডে নেই এবং থাকবেও না যতক্ষণ না নিফটি 23,500-র উপরে যাচ্ছে। একদম ক্লিয়ার কাট কথা। আচ্ছা, নতুন যদি কোনো লেভেল থাকে আমি ইউটিউবেই ভিডিও করে আবার আমি জানাবো। অ্যাজ আ ট্রেডার আমি বললাম, এবার অ্যাজ আ ইনভেস্টার সঞ্জয় কি করছে, ঠিক আছে, কি করব আর কি করব না আমি জানালাম। অ্যাজ আ ইনভেস্টার সঞ্জয় কি করছে এটা আপনাদের সবার প্রশ্ন, তাই তো? এটা আপনাদের সবার প্রশ্ন, তার জন্য আমি নিফটি ডেইলি চার্টে এসে সেটাকে এক্সপ্লেন করছি। দেখুন কি করছি, একদম আমি লজিক্যালি থাকছি। প্রথম কথা, আপনাকে ইনভেস্টার হলে আপনাকে লজিক্যাল থাকতে হবে এবং তাড়াহুড়ো করলে চলবে না। ইনভেস্টার মানে বোঝেন? ইনভেস্টার মানে হচ্ছে আপনি ইনভেস্ট করছেন 10 বছর, 15 বছর, 20 বছর এসবের জন্য। আপনার ধৈর্যটা মেন এখানে, ধৈর্য আপনাকে রাখতে হবে, ঠিক আছে? তো ধৈর্য প্রথম 200 মুভিং অ্যাভারেজে যখন মার্কেট ছিল আমি অল্প পয়সা লাগিয়েছি, একদম এসেও বলেছিলাম যে আমি 30% অফ মাই পোর্টফোলিও বা 30% অফ মাই জমা টাকা যা আছে যে আমি মানে ইনভেস্টিবল বা বিনিয়োগযোগ্য যে লগ্নি তার 30% অ্যামাউন্ট আমি 200 মুভিং অ্যাভারেজে ডেইলি চার্টে এলে ইনভেস্ট করব। সেটা আমি করেছি। এবার আমি ওয়েট করছি, এবার আবার ভেঙেছে, ভেঙে যদি এই 22,500-র কাছে আসে, 22,000 প্লাস মাইনাস 100 পয়েন্ট করে নেবেন, ওই এক্স্যাক্ট পয়েন্ট তো হয় না, 22,500 22,600 ওরকমে যদি আসে আমি বাদবাকি 30% আর একটু ইনভেস্ট করব। তার মানে এবার ইনভেস্ট কোথায় করব সেটা আমি এই ভিডিওতেই বলছি, এই ভিডিওতেই বলবো, চিন্তা করবেন না। যদি ভিডিওটাকে ইন্টারেস্টিং লাগে, একদম ক্লিয়ার কাট ভালো লাগে, প্লিজ একটু ভিডিওকে লাইক করে দেবেন। আর আপনাদের থেকে কমেন্ট কিন্তু আমি একটু আশা করছি প্লিজ। 30% আমি এইখানে করেছিলাম, আমি মার্ক করে দিই এই 200 মুভিং অ্যাভারেজগুলোতে, এই জোনটা আমি মার্ক করে দিই এখানে। আরেকটা আমি এভারেজ আরেকটা আমি 30% করবো 22,500 এই লেভেলে, এখানেও আমি 30%, তাহলে 60% অফ মাই ইনভেস্টিবল অ্যামাউন্ট ইনভেস্টেড হয়ে যাবে, 40% হাতে রাখবো। এইটা কখন সঞ্চয় করবে? এখানে যখন আসবে তখন মার্কেটকে আমি পর্যালোচনা করব যে কোনো কারণে হচ্ছে নাকি ফান্ডামেন্টালি কিছু হচ্ছে। আবার যখন তারপর নিচে নিচে আসবে আমি সেই অনুযায়ী করব, তখন ওই লেভেলগুলো নিয়ে আলোচনা করব, কারণ এখনও তো 22,500টা একটু দূরে আছে। তারপর কিন্তু এখানে 30% এখন আমি কিছু করছি না, এই যে মার্কেট এখানে আমি কিচ্ছু করছি না, 30% এখানে আছে, আবার 30% আমি এখানে রাখবো বলে হাতে রেখেছি, দ্যাটস ইট। কারণ
কেন আপনাকে টিভি অ্যানালিস্ট বলুন বা সবাই বলুন, সব সময় বলবে যে প্রত্যেক পার্সেন্টে টাকা ইনভেস্ট করুন। আর টাকা তো তাহলে ফুরিয়েও যাবে, আমরা তো মধ্যবিত্ত, আর টাকা থাকলে করাই যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমরা নর্মাল নিম্ন মধ্যবিত্ত আমরা সবাই লোকেরা, যাদের হাতে অফুরন্ত পয়সা নেই, কোনো অফুরন্ত পয়সা নেই যে প্রত্যেক দিন ইনভেস্ট করতে পারি, তা নয়। সেটা লিমিটেড ক্যাপিটাল, তা দিয়ে প্ল্যানিংলি আমরা কাজটা আমি অ্যাটলিস্ট করছি। আচ্ছা ঠিক আছে, 30% টুকটাক মাঝে মাঝে ধরুন, যেমন একটা উদাহরণ বলি, তাহলে কি এখানে একদম জিরো ইনভেস্টমেন্ট করছো না? ধরুন আমি যেমন সেদিনকেই বলছি, কাল সে একদিন আমার এই দিনের মধ্যেই আপনাদের ভিডিওতে বলেও ছিলাম, একটা দিন আমার 9% অপশানে, আমার যেহেতু অপশান স্ট্র্যাটেজিতে 9% প্রফিট এসেছিল এক সপ্তাহের মধ্যে, 9% এই মাসে। তো 9% যখন এসেছে, আমার স্টুডেন্টরাও জানে যারা আমার মেম্বার কাজ, আমরা যখন লাইভ মার্কেটে থাকি, তো 9% যখন এসেছে, ওই পার্সেন্টেজ, ওই টাকাটা আমার যে মেন পোর্টফোলিও আছে সেখান ট্রেডিং অ্যাকাউন্ট, সেখান থেকে বার করে আমি একটু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি। সেটা ঠিক আছে, কিন্তু সেটা আমার লাভের টাকাটা, এই নয় যে আমার যে বিনিয়োগযোগ্য টাকা সেটার ইনভেস্ট করেছি, না, সেটা 30% এখানে করেছি, 30% এখানে করব। এবার ধরুন কিছু দিন আপনি একটা ট্রেড করলেন, লাভ এসে গেল, ঠিক আছে, তার একটু অংশ আপনি ইনভেস্ট করে দিলেন, সেটা তো মার্কেটের এখন পরন্ত করাই যায়, কারণ আপনার ভিউ তো 5 বছর 10 বছর, ওগুলো নিয়ে বলছি না বা ওগুলো নিয়ে ভাবছি না, ওগুলো আপনারা করছেন, এটা আমি ধরে নিচ্ছি। এইবার হলো, এইবার প্রশ্ন হচ্ছে কোথায়, কখন আর কোথায়, কোথায় ইনভেস্ট করছি, কোথায় করছি নাটা আগে বলিনি। এখন আপাতত ইন্ডিভিজুয়াল স্টকে ইনভেস্ট করছি না, সে যত ভালোই হোক, ইনক্লুডিং সিডিএসএল। 1500-তে এসেছিল, একটু ওই লাভের টাকা লাগিয়েছি, দ্যাটস ইট। আমি ইন্ডিভিজুয়াল স্টক এখন অ্যাভয়েড করছি, আমি ইনভেস্ট এখন করছি না। ইনভেস্ট, সুইং ট্রেডিং তো কিছুতেই করছি না পজিটিভ সাইডে, ইনভেস্ট ইন্ডিভিজুয়াল স্টকে করছি না। কোথায় তাহলে করছি বা কোথায় প্ল্যান করছি, সেটা হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে, বা যাদের ধরুন অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আছে সেটাও ঠিক আছে। আমি আমি যেহেতু প্রিডমিনেন্টলি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড লাভার বা মিউচুয়াল ফান্ড, তো আমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করছি, মানে 30% এখানেও করেছি, 30% এখানে এলে করব, আর বাদ বাকি 40% যেটা আছে সেটাও। আর এখানে এই যে মাঝে মাঝে যে টুকটাক ট্রেডিং করে যে লাভটা হচ্ছে, সেটাও আমি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে অ্যাড করছি। এখানে অনেকে বলবেন ইটিএফ আর ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড একদমই এক। আমি যখন মিউচুয়াল ফান্ড বলছি, ভেবে নিন ওটা ইটিএফও, ঠিক আছে, ওর মধ্যে পার্থক্য করতে যাবেন না, যে যে ইটিএফ এ কমফোর্টেবল ইটিএফ, মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড। আমি মিউচুয়াল ফান্ডে কমফোর্টেবল, আমি মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করছি, ইন্ডিভিজুয়াল স্টক অ্যাভয়েড করছি। একদম ক্লিয়ার অ্যান্সার পাওয়া গেছে। এইবার এটা তো গেল আমি কি করছি, আমি যেটা করছি সেটাই যে আপনাকে করতে হবে এই মাথার দিব্যি কেউ দেয়নি। তবে আমি বলবো, নিজে থেকে র্যাশনাল ডিসিশন নিন, নিজে থেকে বাস্তববাদী হয়ে ডিসিশন নেই। টিভিতে কি বললো, ইউটিউবে কে বললো, বা আমি বা কি বললাম, ওইটা শুনুন, জানুন, ডিসিশনটা নিজে নিন। কারণ টাকাটা আপনার, লাভ হলেও কেউ আপনার মানে এই নিতে যাবে না, লোকসান হলেও কেউ আপনাকে দিতে যাবে না। তাই জন্য টাকাটা আপনার, ডিসিশন আপনার, আপনার গোল আপনার সব। কিন্তু একটা লজিক্যাল যে আজকে ডিসকাশনটা করলাম, এই লজিকটা মনে রেখে আপনি একটু নিজের ডিসিশনগুলো নিন, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লাগলো। এরকম সিরিজ বা এরকম সিরিজের ভিডিও, যতক্ষণ মার্কেটের এই খারাপ অবস্থা, সেটা যদি চান প্লিজ নিচে ভিডিও কমেন্ট করে জানাবেন, একটু ভিডিওকে লাইক করবেন তাহলে। আর চ্যানেলে যেটা ইম্পর্টেন্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে এই সিরিজের নতুন কোনো ভিডিও এলে সেই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। আর যারা লাইভ মার্কেটে থেকে আমার সাথে এরকম কাজগুলো শিখতে চান, বুঝতে চান, তারা প্লিজ এই ভিডিওর নিচে যে জয়েন বাটন আছে, ক্লিক করে জয়েন করে নেবেন। এই ডামাডোল মার্কেটে ট্রেডিং সাইকোলজিটা ঠিক রাখা আমার মনে হয় খুব কঠিন কাজ, এবং সেটা লাইভ মার্কেটে এসে আমি করার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।